সোম থেকে শুক্র এই 5 দিনের বৃষ্টিপাতের গড় দেওয়া থাকলো। আবার মঙ্গল থেকে শনি এই 5 দিনের বৃষ্টিপাতের গড় দেওয়া থাকলো। এবার এই যে দুটো গড় দেওয়া আছে, এরপরে আরো একটা বিষয় জানা থাকবে। হয় সোমবারের বৃষ্টিপাত জানা থাকবে, না হলে শনিবারেরটা জানা থাকবে। সোমবারেরটা জানা থাকলে কিভাবে শনিবারেরটা নির্ণয় করবে তুমি? অথবা শনিবারেরটা জানা থাকলে কিভাবে তুমি সোমবারেরটা নির্ণয় করবে? 15টা পরপর সংখ্যার গড় জানা আছে। প্রথম সংখ্যাটি কত বা শেষ সংখ্যাটি কত? 15টি পরপর সংখ্যা বলেছি। পরপর সংখ্যা বলতে 10, 11, 12, 13, 14 এই যে পরপর সংখ্যা 15টি বলেছি। খেয়াল করবে। আবার বলা হলো যে 9টি পরপর সংখ্যার গড় হচ্ছে 52। তাহলে প্রথম সংখ্যাটি কত বা শেষ সংখ্যাটি কত? এই যে ১ম এ বললাম ১৫টি, তারপরে বললাম ৯টি। যদি এই টাইপের অঙ্ক হয় তাহলে ১৫টি, ৯টি, ৭টি, ৫টি, ৩টি, ১৭টি, ২১টি অর্থাৎ বিজোড় সংখ্যককেই এইটাই কিন্তু বলতে হবে। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস জানা থাকলে সব সমস্যার সমাধান তুমি করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। নিশ্চিত নবোদয় বই থেকে 11 নম্বর যে অধ্যায় রয়েছে গড়মান, সেখানে আমরা 101 দাগ থেকে সমস্যা শুরু করব আজ। চলবে 128 দাগ পর্যন্ত। এই সমস্যাগুলি আমরা পড়ব, বুঝবো এবং এর সমাধান কৌশলটাও শিখব। তো বিষয় হচ্ছে এখানে আমরা অনেকগুলো টাইপের প্রবলেম পাবো এবং প্রতিটা টাইপের প্রবলেমগুলির সমাধান কৌশল আমরা ভীষণ ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। কারণ এই যে অনেকগুলো টাইপ, এর মধ্যে জটিল কঠিন অঙ্ক রয়েছে, আবার মোটামুটি সহজ সরল অঙ্কও রয়েছে। তবে প্রতিটা টাইপের অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর জেএনভিএসটি। তো সে কারণে আমরা বইয়ের থেকে প্রত্যেকটা সমস্যাকে পড়ার পরে যখন বোর্ড ওয়ার্কের মাধ্যমে সেটা সমাধান করব, তখন তুমি সেগুলোকে নোট ডাউন করবে, সেটা তোমার সিডব্লিউ হবে এবং ক্লাসের শেষে এইচডব্লিউ দেওয়া থাকবে। এইচডব্লিউ গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে, কালি মেনটেন করতে হবে। তাহলে চলো বই খোলো, বইয়ের পাতায় চোখ রাখো, 101 দাগ থেকে শুরু করা যাক এবং আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে সেই সমাধানগুলোকে করতে শুরু করি। জেএনভিএসটি ম্যাথ ক্লাস, নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান, একাদশ অধ্যায় গড়মান। তো আজকে আমরা এই গড়মান অধ্যায়ের 101 থেকে 128 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করব, যেটা তোমরা পূর্বেই জেনেছ। তো আজকে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের যে ক্লাস চলছে তার 55 নম্বর ক্লাস। 54 নম্বর ক্লাসে আমরা কি শিখেছিলাম? 81 দাগ থেকে 100 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান কৌশল শিখেছিলাম। সেখানে সিডব্লিউ এবং এইচডব্লিউ কমপ্লিট করার পর আশা করি কোনো অঙ্ক তোমার কাছে আর প্রবলেম সৃষ্টি করছে না। যদি তোমার এখনো কোনো অঙ্কে সমস্যা থেকে থাকে তুমি আমাকে জানাবে। আমরা যাব আজকের ক্লাসে। আজকের ক্লাসে 101 দাগের যে সমস্যাটি পাচ্ছি, সমস্যাটি পড়ার আগে আমরা জানবো যে এই ধরনের সমস্যাতে দুটো টাইপ রয়েছে। একটা টাইপ হচ্ছে নাম্বার 1, আরেকটা টাইপে আমরা পাবো নাম্বার 2। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে প্রথম দিন জানা এবং পরের টাইপটা হচ্ছে প্রথম দিন জানা নেই, শেষের দিন জানা থাকে। তো কি প্রথম দিন আর কি শেষের দিন দেখা যাক, চলো। তাহলে সোম থেকে শুক্র এই যে 5 দিন, এই 5 দিনের গড় তাপমাত্রা 45°C। আবার মঙ্গল থেকে শনি এই 5 দিনের গড় তাপমাত্রা 48°C। সোমবারের তাপমাত্রা 50° হলে শনিবারের তাপমাত্রা কত? তাহলে দেখো, সোমবার প্রথম দিন আর শনিবার শেষের দিন, অর্থাৎ প্রথম দিনের তাপমাত্রাটা তুমি জানো কত, 50° বলে দিয়েছি। তাহলে প্রথম দিন জানা আছে, শেষের দিনটা বের করতে হবে। তো সমাধানে যাবার আগে আরেকবার তুমি সমস্যাটিকে পড়ে নাও। দেখো কি বলতে চেয়েছে সমস্যা। সোম থেকে শুক্র 5 দিনের গড় তাপমাত্রা জানি, মঙ্গল থেকে শনি এই 5 দিনের গড় তাপমাত্রা জানি, আর সোমবারের তাপমাত্রাটা কত সেটাও জানি। তাহলে শনিবারের তাপমাত্রা কত? বেশ, এবার যাওয়া যাক সমাধানে।
সোম থেকে শুক্র এই যে 5 দিন তার গড় তাপমাত্রা 45 ডিগ্রি। তাহলে মোট তাপমাত্রা কত? 45 গুণ 5, গুণটা করো। গুণটা নিজে করতে হবে, গুণ না করলে হবে না, এখানে গুণ করো। আবার পরের যে পার্টটা রয়েছে, এক পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্ট। মঙ্গল থেকে শনি এই 5 দিনের গড় তাপমাত্রা তুমি জানো, মোট তাপমাত্রা বের করো। এবার তুমি কি জানো যে সোমবারের তাপমাত্রাটা 50 ডিগ্রি সেলসিয়াস, এটা তুমি জানো। তাহলে সোমবার থেকে শনিবারের তাপমাত্রা কি হচ্ছে? 50 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি। কেন হচ্ছে? এ দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো। মঙ্গল থেকে শনি এই যে 240, তাহলে মঙ্গল থেকে শনি এর সাথে যদি তুমি সোম যোগ করে দাও, তাহলে কি হচ্ছে? সোম থেকে শনি, তাহলে সোম কত? 50, আর এই মঙ্গল থেকে শনি 240, তাহলে এই দুটো যোগ করলে হয় 290। এই 290 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই 290 ডিগ্রি কোথা থেকে পেলাম? এই 290 ডিগ্রি পেলাম, এই 240 পেয়েছিলাম, আর এখানে 50 পেয়েছিলাম। তাহলে 290 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সোম থেকে শনি এই যে 290 ডিগ্রি, তার থেকে তুমি সোম থেকে শুক্রটা বিয়োগ করে দাও। সোম থেকে শুক্র কিন্তু অলরেডি তুমি জানো, এখানে সোম থেকে শুক্রবারের মোট তাপমাত্রা 255 ডিগ্রি প্রথমেই বের করে রেখেছো তুমি যেটা। তাহলে এবার কি হলো? সোম থেকে শনি, তার থেকে সোম থেকে শুক্র বিয়োগ করলে শুধু শনিবারটা পড়ে থাকলো। শনিবারের তাপমাত্রা এটা বিয়োগ করে 65 ডিগ্রি পেলে। এবার তুমি উত্তর লেখো। উত্তর লিখে দাও যে শনিবারের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস। পুরো সমস্যাটিকে দেখো এবং বোঝার চেষ্টা করো। যাব পরবর্তী সমস্যা 102 থেকে। 102 থেকে মঙ্গল থেকে শনি 5 দিনের গড় তাপমাত্রা তুমি জানো 52 ডিগ্রি। আবার রবিতে বুধ থেকে রবি এই 5 দিনের গড় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তাপমাত্রা অর্থাৎ শুরুর দিন, প্রথম দিনের তাপমাত্রা বলা আছে, তাহলে শেষের দিনের তাপমাত্রা কত? 101 দাগের মতো নিজে করবে। আমি এখানে তোমাকে একটা হিন্টস দিয়ে দেব। হিন্টসটা তুমি পাবে। সেটা কি? প্রথম 5 দিনের গড় তাপমাত্রার সঙ্গে 5 গুণ করলে মোট তাপমাত্রা পাওয়া গেল। আবার বুধবার থেকে রবিবারের যে গড় তাপমাত্রা ছিল তার সাথে 5 গুণ করলে এটা পাওয়া গেল। এবার তুমি প্রথম দিনেরটা জানো, অর্থাৎ মঙ্গলবারের তাপমাত্রাটা জানো, সেটা কত? 58 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা এই যে 58 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 58 ডিগ্রির সাথে এই প্রথম যে এই এইটা পেলে 250, সেটা যোগ করে দিলে কি হচ্ছে? মঙ্গল থেকে রবিবার। মঙ্গল থেকে রবিবার এটা হলো। আর এটা কি পেয়েছিলে? এটা পেয়েছিল হচ্ছে মঙ্গল থেকে শনিবার। তাহলে মঙ্গল থেকে শনি বিয়োগ করে দাও, পড়ে থাকবে রবিবার 48 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি নিজে যখন করবে, তুমি নিজে সিডাব্লিউ করার পর তোমার উত্তর যদি 48 ডিগ্রি সেলসিয়াস হয়, আমাকে অবশ্যই করে ইনফর্ম করবে যে স্যার আমার 48 ডিগ্রি হয়েছে এবং সেটা আপনার সাথে মিলে গেছে। এই কথাটা আমাকে অবশ্যই করে জানাতে হবে প্রত্যেকের। যাব পরবর্তী সমস্যা টাইপ 2। এই ধরনের সমস্যা টাইপ 2-তে যেটা পাবো সেটা শেষের দিনকে জানা থাকবে। তাহলে এবার সমস্যা সমাধান করি। সোম থেকে শুক্র 5 দিনের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল থেকে শনি 5 দিনের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এবার শনিবারের তাপমাত্রাটা বলা আছে 49 ডিগ্রি সেলসিয়াস। যদি হয় তাহলে সোমবারের তাপমাত্রা কত? অর্থাৎ দেখো, এই যে সোম প্রথম দিন আর শনি শেষের দিন। এবার এটা জানা আছে, এটা কত বের করতে হবে। তাহলে আমরা আগের প্রসেসে এগিয়ে যাই যে সোম থেকে শুক্র 5 দিনের গড় তাপমাত্রা আর মোট তাপমাত্রা কি করলাম? গড়কে 5 দিয়ে গুণ করে এটা কোনো। এবার পরের পার্টে আসি যে মঙ্গল থেকে শনি 5 দিনের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট তাপমাত্রা কত? 35 গুণ 5 সমান সমান 175 ডিগ্রি সেলসিয়াস। সেটা তুমি নির্ণয় করে দেখো। এই যে দুটো গুণ অঙ্ক করলাম, গুণ দুটো তুমি আমাকে সিডাব্লিউতে খাতায় দেখাবে। এবার দেখো, শনিবারের তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস তুমি জানো। তাহলে সোম থেকে শুক্র তুমি জানো। সোম থেকে শুক্র কত? সোম থেকে শুক্র 150। তাহলে সোম থেকে শুক্রর সাথে শনি যোগ করে দাও, তাহলে কত হলো? সোম থেকে শনি হয়ে গেল 199। তাহলে সোম থেকে শনি 199 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটা দেখ। এরপরে কি করব?
এরপরে সোম থেকে শনি, তার থেকে মঙ্গল থেকে শনি বিয়োগ করে দাও, পড়ে থাকবে কে? সোম। তাহলে সোম থেকে শনি কত হয়েছিল? 199। আর মঙ্গল থেকে শনি কত বেরিয়েছিল? 175। তাহলে 175 বিয়োগ করো, 24°C। তাহলে সোমবারের তাপমাত্রা সমান সমান 24°C। সম্পূর্ণ অঙ্কটাকে দেখো এবং দেখে বোঝার চেষ্টা করো। সিডব্লিউতে পুরোটা নোট ডাউন করতে হবে। যাব পরবর্তী টাইপে, 104। পরবর্তী টাইপ না, পরবর্তী নম্বর। মঙ্গল থেকে শনিবার 5 দিনের গড় তাপমাত্রা, বুধ থেকে রবিবারও 5 দিনের গড় তাপমাত্রা। রবিবারের তাপমাত্রা অর্থাৎ শেষ দিনের তাপমাত্রা বলা হলো, তাহলে মঙ্গলবারের তাপমাত্রা হবে। 103 দাগের মতো নিজে করবে, সিডব্লিউ কমপ্লিট করো। আমি তোমাকে হিন্টস দিচ্ছি, দেখো হিন্টসটা কি? 5 দিনের প্রথম যে 5 দিন তার গড় তাপমাত্রা থেকে মোট তাপমাত্রা বের করো এবং পরের 5 দিনেরটা বের করো। এবার দেখো এই যে 260, এটা কি? মঙ্গল থেকে শনি। মঙ্গল থেকে শনি 260, এই 260-এর সাথে রবিবারটা যোগ করে দাও, তাহলে এইটা কি পেলাম? এটা পেলাম মঙ্গল থেকে রবি। আর মঙ্গল থেকে রবির পরে পরেরটা পাচ্ছি বুধ থেকে রবি। আর এই যে যেটা পেয়েছিলাম আমরা, এটা হচ্ছে বুধ থেকে রবি। তাহলে মঙ্গল থেকে রবি, মঙ্গল থেকে রবি, তার থেকে বুধ থেকে রবি বিয়োগ করে দিলে মঙ্গলবার পড়ে থাকে। এখানে তুমি উত্তর লেখো। উত্তরে 57°C। তোমার সিডব্লিউতে যদি তুমি মেলে আমাকে অবশ্যই জানাবে যে স্যার আমার সাথে আপনার উত্তর মিলেছে, পুরো কথাটা আমাকে জানাবে। যাব 105 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সহজ অঙ্ক। 5 জনের গড় বয়স 16 বছর, তার মধ্যে প্রথম 4 জনের মোট বয়স 69 বছর হলে পঞ্চম জনের বয়স কত? আগেও আমরা এই অঙ্ক করেছি, এই অধ্যায়েই করেছি। আরো একবার দেখে নাও। 5 জনের গড় বয়স 16 বছর, তাহলে 5 জনের মোট বয়স 16 গুণ 5 সমান 80 বছর। প্রথম 4 জনের বয়স কত? 69 বছর। তাহলে এই যে 5 জন, ধরো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই 5 জনের থেকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন বিয়োগ করে দাও, পড়ে থাকে কে? পঞ্চম জন পড়ে থাকে না? কি করে এটা পাচ্ছি আমরা? এর থেকে বিয়োগ করে দাও, মানে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এই কে পড়ে থাকলো? পঞ্চম জন। তাই আমরা এইভাবে করি, পঞ্চম জনের বয়স 5 জনের থেকে 4 জনেরটা বিয়োগ করলে 11 বছর। ফলে পঞ্চম জনের বয়স হবে 11 বছর। এটাই উত্তর হবে। একদম সত্য, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা দেখে নিলাম। যাব পরবর্তী সমস্যা, 106 দাগে। আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা ফর জেন বেস্ট। 7 জনের গড় আয় 3400 টাকা, প্রথম 3 জনের গড় আয় 2500 টাকা, চতুর্থ জনের আয় 2900 টাকা বা 2900 টাকা হলে শেষ 3 জনের গড় আয় কত? তাহলে এবার কি করি? 7 জনের গড় আয় এত টাকা, কত? 3400 টাকা। মোট আয় কত? 3400 গুণ 7। করো এখানে গুণটা, রাফে করো। রাফে গুণ না করলে সিডব্লিউ কমপ্লিট হবে না। করলে এই টাকাটা আসলে তুমি মিলিয়ে নিলে, না আসলে আমাকে জানাবে। প্রথম 3 জনের গড় আয় তুমি এটা জানলে, এত টাকা। তাহলে মোট আয় কত? 3 জনের, তাহলে 3 দিয়ে গুণ করবো এই টাকাটা। এবার দেবো চতুর্থ জনের আয় এত টাকা। তাহলে 4 জনের আয় কত? 3 জন, দেখো এখানে ভালো করে বোঝে, 3 জনের মোট আয় কত? 3 জনের আয় হচ্ছে এই টাকাটা, আর এ হচ্ছে আরেকজন। তাহলে মোট 4 জন হয়ে গেল। 4 জনের আয়, এই 3 জনের আয়, আর এর হচ্ছে চতুর্থ জনের আয়। এই দুটো যোগ করলাম। তাহলে শেষ 3 জনের আয় কত হবে? এখানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এই যে টাকাটা না, এটা হচ্ছে মোট 7 জনের আয়। তাহলে এখানে আসো, এই যেটা আছে এটা 7 জনের আয় আর এটা 4 জনের আয়। বিয়োগ করে দিলে কি থাকে? 3 জনের আয়। শেষ 3 জনের আয় পড়ে থাকে। শেষ 3 জনের আয় কত? এই টাকা। তাহলে গড় আয় কত? ওই টাকাকে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে, ভাগটা করো। ভাগ কিন্তু আমাকে সিডব্লিউতে করে দেখাবে। তাহলে এই টাকাটা। তাহলে আমরা উত্তরে কি লিখব? আমরা লিখব, উত্তরে লিখব শেষ 3 জনের গড় আয় সমান সমান এই টাকা। এই। তাহলে আমরা সুন্দর করে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যার সমাধান করে নিতে পারলাম। যাব পরবর্তী সমস্যাতে, 107 টা। 9 জনের গড় আয় 18,900 টাকা। প্রথম 3 জনের গড় আয় 3,000 টাকা। পরের 3 জনের গড় আয় 2,000 টাকা হলে শেষ 3 জনের মোট আয় কত? গড় আয় কত? তাহলে দেখো এইখানে আমরা
106 দাগের মতো অঙ্ক পেয়েছি, নিজে করতে হবে, তোমার সিডাব্লিউ। আমি শুধু তোমাকে এখানে কি করব, আমি তোমাকে হিন্টসটা দিয়ে দিচ্ছি। দেখো হিন্টসটা কি হবে, যে এই যে 18,900 টাকা 9 জনের, তাহলে মোট আয়টা বেরিয়ে যাবে। এই মোট আয়টা বের করে নাও। তারপরে কি করবে, 3,000 করে 3 জনের আর 2,000 করে 3 জনের। তাহলে এই যে টোটাল টাকাটা বেরোলো, এই টাকাটা কি বেরোলো, এটা বেরোলো 3 জনের আর 3 জনের, 6 জনের। আর এই 6 জনের টাকাটা 9 জনের যে টাকাটা ছিল না, এইটা 9 জনের টাকা, তার থেকে বিয়োগ করে দিলে এই টাকাটা থাকে শেষের 3 জনের, তাই তো? পরের 3 জনের গড় আয়, তাহলে শেষ 3 জন, এটা হচ্ছে শেষ 3 জনের আয়। এবারে 3 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করতে পারো, তাহলে গড় বেরিয়ে যাবে তোমার। তাহলে এই যে 155,100, এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করতে, তাহলে তোমার এটা বেরোতো। আর এটা বেরোবে, তোমার উত্তর কি হবে? উত্তরটা লিখবে যে শেষ 3 জনের গড় আয় সমান সমান 51,700 টাকা। আর এইটা তোমার যদি মিলে যায় আমার সাথে, তাহলে তুমি আমাকে জানাবে মিলেছে স্যার, এটাকে কমপ্লিট করবে। যাবো পরবর্তী অঙ্কে। 108 দাগ আবারও পাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। 10 জনের গড় আয় 3,100 টাকা। প্রথম 8 জনের মোট আয় 28,000 টাকা। নবম জনের আয় 2,000 টাকা হলো, দশম জনের আয় কত? এই পর্যন্ত একটা সমস্যা। আবার শেষ 9 জনের গড় আয় কত, যখন প্রথম জনের আয় 4,000 টাকা। এই পরেরটুকু পরে করব আমরা, এই পার্টটা আমরা পরে করব। আমরা এই পার্টটা আপাতত আন্ডারলাইন করব না, আমরা প্রথম পার্টটা আগে দেখি। 10 জনের গড় আয় দেওয়া আছে কত, 3,100 টাকা, এই তো? তাহলে মোট আয় কত, 3,100 ইন্টু 10, এই টাকাটা হলো। আর প্রথম 8 জনের মোট আয় যেটা আছে, এটা যদি এই যে 8 জনের মোট আয়, এর সঙ্গে আমি নবম জনের আয় 2,000 টাকা যেটা আমি জানি, সেটা যোগ করলে কি হবে, 9 জনের আয় হয়ে যায়। এটা হচ্ছে 8 জনের আয় আর এটা হচ্ছে নবম জনের আয়। তাহলে এই যে 30,000 টাকা হলো, এটা 9 জনের আয়। দশম জনের আয়টা কিভাবে বের করব? এইটা ছিল হচ্ছে তোমার 10 জনের আয়, আর এটা ছিল হচ্ছে 9 জনের আয়। তাহলে এই 9 জনের আয়কে 10 জনের আয় থেকে বিয়োগ করলে যেটা থাকবে সেটা দশম জনের আয়। তাহলে এই যে দশম জনের আয়টা আমি 1,000 বের করে নিলাম। এবার প্রথম জনের আয় সমান সমান 4,000 টাকা যদি হয়, তাহলে শেষ 9 জনের আয় কত হবে? প্রথম জনের আয় যদি 4,000 টাকা হতো, তাহলে 31,000 থেকে 4,000 বিয়োগ করলে 27,000 টাকা হতো। এটা শেষ 9 জনের আয় হতো। তাহলে তাদের গড় আয় কত হতো? 3,000 টাকা। কেন 9 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এবার আমার দুটো উত্তর চেয়েছিল, দুটো উত্তরটা দেখে নাও। দশম জনের আয় 1,000 টাকা এবং শেষ 9 জনের গড় আয় 3,000 টাকা হতো বা হবে, এরকম একটা যেটা চেয়েছে। তবে এই শেষ 9 জনের গড় আয় কত, কত হতো যখন প্রথম জনের আয় 4,000 টাকা। বেশ আমার বেরিয়ে গেছে। এবার আসবো আমরা পরবর্তী সমস্যা 109 দাগ। 5টি বইয়ের দাম 1,300 টাকা। প্রথম 3টি বইয়ের দাম 870 টাকা। পঞ্চম বইয়ের দাম 230 টাকা হলে চতুর্থ বইটির দাম কত? এই পর্যন্ত আগে করে নিই, পরে আরেকটা পার্ট রয়েছে। দেখো এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। এটাও পরীক্ষায় আসার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এবার আমরা সমাধানে যাই। 5টি বইয়ের দাম 1,300 টাকা, তাই তো? 5টি বইয়ের, এখানে কিন্তু গড় বলেনি, 1,300 টাকা। প্রথম 3টি বইয়ের দাম 870 টাকা। পঞ্চম বইয়ের দাম 230 টাকা। তাহলে প্রথম 3টি প্লাস পঞ্চম, এই মিলিয়ে কত হলো? এই টাকাটা হলো। এবার চতুর্থ বইয়ের দামটা কি হবে? 5টা বইয়ের যে মোট দাম আছে তার থেকে প্রথম 3টে আর শেষেরটা বিয়োগ করে দাও, তাহলে কত হলো? 200 টাকা হলো। যদি ওই বইটির দাম 400 টাকা হয়, আমি কিন্তু একটা উত্তর পেয়ে গেছি এইটুকুতে, যে চতুর্থ বইটির দাম হচ্ছে 200 টাকা, এইটুকু একটা উত্তর হয়ে গেল। এই পর্যন্ত করে আমি একটা উত্তরে পৌঁছে গেছি। এবার কি বলেছে, যে যদি প্রথম বইটির দাম 400 টাকা হয়, 5টি বইয়ের গড় দাম কত হবে? বেশ ভালো কথা। এবার আমরা যাই যে যদি ওই বইটির দাম 400 টাকা হয়, তাহলে 5টি বইয়ের দাম কত হচ্ছে? 200 টাকা বেড়ে যাবে। কেন? আগের দাম তো 200 টাকা, এর দাম তো 200 টাকা বের করলাম এখানে। তাহলে 200 টাকা 400 টাকা হয়ে যাচ্ছে, মানে 200 টাকা বেড়ে গেল। তাহলে বইয়ের দাম হবে
1300-র সাথে আরো 200 বেড়ে 1500 টাকা। তাহলে গড় কত হবে? 1500, 5টা বইয়ের দাম 300 টাকা। তাহলে উত্তরে কি লিখবো? চতুর্থ বইয়ের দাম 200 টাকা। আর চতুর্থ বইয়ের দাম আরো 200 টাকা বেশি হলে 5টি বইয়ের গড় দাম হবে 300 টাকা। উত্তর হয়ে গেল আমাদের। পুরোটা অঙ্কটা দেখে নাও। দুটো পার্ট রয়েছে এই অঙ্কে, দুটো পার্টই ভালো করে বুঝবে এবং করবে। যাব পরবর্তী সমস্যা 110 দাগে। 3টি বলের গড় মূল্য 240 টাকা, 4টি বলের গড় মূল্য 310 টাকা, 5টি বলের গড় মূল্য 160 টাকা। মানে আলাদা আলাদা, এখানে 3টে আলাদা, এখানে 4টে আলাদা, এখানে 5টে আলাদা। তাহলে 3টে আর 4টে 7টা আর 5টা 12টা বল হয়ে গেল। 13তম বলের মূল্য 100 টাকা হলে সবকটি বলের গড় মূল্য কত? এই পর্যন্ত অঙ্কটা। তাহলে এবার সমাধানে আসা যাক। এই পর্যন্ত কি করব? 3টি বলের গড় মূল্য 240 টাকা, তাহলে মোট মূল্য বের করে নিতে হবে গুণ করে। 4টি বলের গড় মূল্য এটা, তাহলে মোট মূল্য কত গুণ করে দাও। গুণগুলো কিন্তু প্রত্যেকটা গুণ করতে হবে, গুণ তোমার সিডব্লিউতে দেখাতেই হবে। এবার 5টি বলের গড় মূল্য এই টাকাটা 160 টাকা, মোট মূল্য 160কে 5 দিয়ে গুণ করে 800 পাচ্ছে। এবার 13তম বলের মূল্য 100 টাকা। এবার দেখো 3টে, এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু, সুতরাং এই জায়গাটা ইম্পর্টেন্ট। 3টে বল, 4টে বল, 5টা বল, তাহলে মোট আমার 3 আর 4 7 আর 5 12, 12টার এখানে আরো একটা বল রয়েছে, 13টা বল, অর্থাৎ 13টি বলের মোট মূল্য কত? এই যে যে কটা বের করেছি দেখো, প্রথমে বের করেছিলাম 720, এখানে আছে। তারপরে বের করেছিলাম কত? 1240, এখানে আছে। তারপরে করেছিলাম 800, এখানে আছে। আর এই যে এটা 13তম, এখানে আছে। এবার এদেরকে যোগ করে দিয়েছি, যোগ করে কত হয়েছে? 2860, মানে 2860 টাকা হয়েছে। এবার তাহলে এদের গড় কত? 13 দিয়ে ভাগ করে দাও। 13 দিয়ে ভাগ করে দিলে কি হচ্ছে? 220 টাকা হচ্ছে। সবকটি বলের গড় মূল্য 220 টাকা। এই পর্যন্ত আমার উত্তর হয়ে গেল। এই এবার পরের পার্টটাতে কি বলেছে অঙ্কে, সেখানে যাওয়া যাক। গড় মূল্য যদি আরো 20 টাকা বেশি হতো তবে মোট মূল্য কত বেশি হতো? এখানে অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই, এখানে অঙ্কটা আর করতেই হবে না। দেখো, গড় মূল্য যদি 20 টাকা করে বাড়ে তাহলে মোট মূল্য বাড়বে কত? 13টা বইতে 260 টাকা বাড়বে, এই 260 টাকা বেড়ে যাবে। এক্ষেত্রে আর আমার অঙ্কের মধ্যে কোন কোন সংখ্যা আছে সেটা দেখার কোনো প্রয়োজনীয়তাই নেই। যাব এবার পরবর্তী সমস্যায় 111 দাগে। 111 দাগে কি পাচ্ছি আমরা? সচিনের প্রথম 4টি ম্যাচের মোট রান 360 টাকা। পঞ্চম ম্যাচের রান কত হলে 5টি ম্যাচের গড় রান 101 হবে? দেখা যাক, সমস্যা সমাধানে আসি। 5টি ম্যাচের গড় রান 101, মোট রান কত? 101 গুণ 5, 505। তাহলে এটা কি? 5টি ম্যাচের গড় রান। এটা কি পেলাম আমরা? 5টি ম্যাচের গড় রান পেলাম। প্রথম 4টি ম্যাচের রান কত? 360। তাহলে পঞ্চম ম্যাচের রান কত? এইটা হচ্ছে 5টা ম্যাচের, আর এটা হচ্ছে 4টে ম্যাচের। সবসময় আমি এই জায়গাগুলো তোমাদেরকে বারবার চিহ্নিত করছি, এটা বোঝার চেষ্টা করবে। 5টা থেকে 4টে বিয়োগ করলে এটা পড়ে থাকে, তাহলে পঞ্চম ম্যাচের রান 145। তাহলে এই অঙ্কটা ভীষণ সহজ হলেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ফর JNVSTর জন্য। পরীক্ষায় এই ধরনের সমস্যা কিন্তু বেশি বেশি করে আসতে দেখা যায়। যাব পরবর্তী অঙ্ক 112 দাগ। সচিনের প্রথম 4টি ম্যাচের গড় রান 105, পঞ্চম ম্যাচের রান 80 হলে 5টি ম্যাচের গড় রান কত? সেম অঙ্কের মতো। তাহলে প্রথম 4টি ম্যাচের রান 100, গড় রান দেওয়া আছে, মোট রান বের করে নিলাম। আর পঞ্চম ম্যাচের রান 80, তাহলে 5টি ম্যাচের মোট রান কত? এই যোগ করে 500। তাহলে গড় রান কত হবে? 5 দিয়ে ভাগ করে দেবো এটা। 5টি ম্যাচের গড় রান কত? এটাও খুব ছোট অঙ্ক হলেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ফর JNVSTর জন্য। বুঝে নাও, অঙ্কটা ভালো করে বুঝে নাও। যাবো আমরা 113 দাগে। 113 দাগে কি পাচ্ছি? 4টি ছেলের উচ্চতা যথাক্রমে 56 সেমি, 52 সেমি, 50 সেমি ও 60 সেমি। পঞ্চম শ্রেণীটির উচ্চতা কত হলে 5 জনের গড় উচ্চতা হবে 50 সেমি? এই পর্যন্ত আগে করব, পরের পার্টটা এখন দেখবই না আমি। তাহলে 4 জনের মোট উচ্চতা বের করো, ওদেরকে যোগ করে দাও। করো, এখানে করে দেখো।
নিজে। এবার 5 জনের গড় উচ্চতা 50 সেমি। তাহলে মোট উচ্চতা কত? 250 সেমি। তাহলে এই 250 সেমি হচ্ছে 5 জনের, তার মধ্যে 4 জন হচ্ছে এটা। তাহলে 5ম জনের উচ্চতা কত? এটা থেকে এটা বিয়োগ করলে 32 সেমি হয়ে যাচ্ছে। এই যে পার্টটা করলাম, এই পার্টটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এবং বারবার আমরা এই অঙ্কের সমাধান করছি বলে এটা আমাদের কাছে এখন ইজি হয়ে গেছে। তাহলে 5ম ছেলেটির উচ্চতা 82 সেন্টিমিটার যদি হয়, এবার আমাকে যেতে হবে। আমি 5ম ছেলেটির উচ্চতা কত আমি পেয়ে গেছি। যে 5 জনের গড় উচ্চতা 50 সেমি। 5ম ছেলেটির উচ্চতা কত হলো? ব্যাস, ভালো কথা। এবার আসা যাক, যদি 5ম ছেলেটির উচ্চতা 82 সেন্টিমিটার হয়, তাহলে গড় উচ্চতা কত বেশি হবে? তাহলে আমাদের এখানে গড় উচ্চতা কত? এখানে 5 জনের গড় উচ্চতা 50 সেন্টিমিটার বলা আছে, এইটা। এবার যদি 5ম ছেলেটির উচ্চতা 82 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা বাড়বে। কতটা বাড়বে? 50 সেন্টিমিটার বাড়বে। বিয়োগ করলাম 82 থেকে, আগে ছিল 32, 50। তাহলে 5 জনের ক্ষেত্রে 50 সেন্টিমিটার বাড়লে গড়ে কতটুকু বাড়বে? গড়ে 10 করে বাড়বে। 10 সেমি করে প্রত্যেকের গড়ে উচ্চতা বেড়ে যাবে। 5ম ছেলেটির উচ্চতা 32 সেন্টিমিটার। যদি তার উচ্চতা 82 সেন্টিমিটার হয়, তাহলে গড় উচ্চতা বাড়বে হচ্ছে 10 সেমি করে। এবার প্রশ্ন যদি বলতো, তাহলে তাদের গড় উচ্চতা কত হবে? তাহলে আমাকে করতে হতো এই 10 সেন্টিমিটার বেড়ে গেল সমান সমান 60 সেন্টিমিটার বেড়ে গেল। উত্তর হয়ে গেল এই। এবার যাব আমরা পরবর্তী সমস্যা 114 দাগে। এক ব্যক্তির মাসিক খরচের 5 মাসের হিসাব দেওয়া হলো। প্রথম মাসে সে এত টাকা, দ্বিতীয় মাসে এত টাকা, তৃতীয় মাসে এই টাকাটা, চতুর্থ মাসে এই টাকাটা ও পঞ্চম মাসে এই টাকাটা। তাহলে এই যে প্রথম 4 মাসের খরচের গড় থেকে শেষের 4 মাসের খরচের গড় কত বেশি? এটা জেএনবি/এসটির জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে প্রথম 4 মাসের আয় কত যোগ করে দাও, গড় কত ভাগ করে বের করো। তাহলে এই যে ভাগটা কিন্তু তোমাকে করতে হবে, ভাগটা করবে সিডব্লিউতে এটা। আবার শেষ 4 মাস যোগ করে দাও, বের করো এটা। দেখো শেষ 4 মাসে আমি প্রথম মাসেরটা বাদ দিয়েছি, আর প্রথমেরটাতে কি করেছিলাম? পঞ্চম মাসেরটা বাদ দিয়েছিলাম। তাহলে এটা প্রথম মাস, এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাস, এটা তৃতীয় মাস, এটা চতুর্থ মাস, এটা দ্বিতীয় মাস, এটা তৃতীয় মাস, এটা চতুর্থ মাস। দেখো চতুর্থ মিলে গেছে এখানে, এটা পঞ্চম মাস। তাহলে এই যে আমরা যে মাসগুলোকে করলাম, এই মাসগুলোকে পরপর বসিয়ে তুমি যোগফলটা নির্ণয় করো। আশা করি করেছো। এবার এই যে যেটা পেলে, শেষের যে 4 মাস তার গড় কত হলো 4 দিয়ে ভাগ করে এটা পেলে। তাহলে এবার আমরা দুটো পেলাম, প্রথম 4 মাসের গড় পেলাম এটা, আর শেষের 4 মাসের গড় পেলাম এটা। কত কত পেলাম? 8,500 পেলাম আর 8,250 পেলাম। বেশি কোনটা? উপরেরটা অবশ্যই বেশি। তাহলে প্রথম 4 মাসের আয়ের গড় থেকে শেষের 4 মাসের আয়ের গড় কম। কত কম? কত কম সেটা এইভাবে বিয়োগ করে দিতে হয়, 250 টাকা। তাহলে এবার উত্তরে চলে আসলাম, প্রথম 4 মাসের গড় আয় অপেক্ষা শেষের 4 মাসের গড় আয় 250 টাকা কম। সমস্যার সমাধান পুরোটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা সমাধান করলাম। এই সমস্যার অনুরূপে তুমি যদি দুটো সমস্যা গঠন করতে পারো, তাহলে তোমার ধারণা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা 115 দাগে। তোমার 4 মাসের আয় ও 5 মাসের খরচ সমান। তোমার 4 মাসের আয় যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। তোমার 5 মাসের কত সঞ্চয় হচ্ছে। তাহলে এবার দেখো, এই জায়গাটাতে বইতে আমরা যেটা পেয়েছিলাম সেটাতেই যদি আসা যায়, এই জায়গাটা দেখো আমি ঢেকে রেখেছিলাম যে তোমার 4 মাসের গড় আয় ও 5 মাসের গড় খরচ সমান। আমি ঠিক আছে, ভালো কথা, 4 মাসের মোট আয় কত এটা বের করে নাও। এখানে আয়ের পরিমাণটা দেওয়া আছে, দেখো এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাস, এটা তৃতীয় মাস, এটা চতুর্থ মাস। তাহলে 4 মাসের তোমার মোট আয়টা 94,000 টাকা বের করে নিলে। গড়টা কত? গড় হচ্ছে 23,500 টাকা। এবার এখানে আমি যেটা ডেকে রেখেছিলাম, এই গড়টা আমি ডেকে রেখেছিলাম,
তাহলে দেখো গড় গড়, তাহলে গড় তো একই থাকবে, 5 মাসের গড় খরচ তো এটাই থাকবে। আচ্ছা দেখো, তুমি গড়ে প্রতি মাসে আয় করছো কত? 23,500 টাকা করে। 4 মাসে আয় করলে এইটা করে 4 মাসে আয় করেছো, ইন্টু 4। পঞ্চম মাসে গিয়ে তুমি এই টাকাটা তুমি 5 মাসের জন্য খরচ করে ফেলেছো। তাহলে এবার এই টাকা তো তোমার 4 মাসের আয়, এটা তো তোমার 4 মাসের আয়, আর 5 মাস ধরে খরচ করেছো। তাহলে এই যে পঞ্চম যে মাস, সেই মাসের যে তোমার আয়টা, সেটা তো তোমার সঞ্চিত থাকবে। সেটা কত? এই টাকাটাই। তাহলে এই 23,500 টাকা যেটা, এই 23,500 টাকা পঞ্চম মাসে তোমার সঞ্চয় হবে। এটা তাহলে 5 মাসের সঞ্চয় করতে হবে এই টাকা। অঙ্কটা একদম বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে ভীষণ কঠিন। কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু এই জায়গাতে এইটা বের করতে পারলেই বাকিটা কথা দিয়ে বুঝিয়ে দিতে হবে। যাব পরবর্তী টাইপে। শুভমের বাবার 3 দিনের গড় আয় এত টাকা, প্রথম ও দ্বিতীয় দিনের গড় আয় 150 টাকা। প্রথম ও দ্বিতীয় দিনের আয়ের অন্তর 20, 3 দিনের আয় কত হতো? অসাধারণ অঙ্ক একটা। আমরা এই অঙ্কটাতে বীজগণিত ব্যবহার করতে পারি। বীজগণিতের সূত্র বা নিয়ম ব্যবহার, সূত্র নয়, একটা নিয়ম ব্যবহার করতে হতে পারে। দেখা যাক, 3 দিনের গড় আয় কত? 140 টাকা। মোট আয় কত? গুণ করে দাও। গুণটা তোমাকে কি আমার কি বারবার বলে দিতে হবে? গুণটা তো তোমাকে করতে হবে। এখানে রাফে গুণ করো, করে আমাকে দেখাও, বোঝাতে হবে আমাকে। এবার প্রথম ও দ্বিতীয় দিনের গড় আয় 150 টাকা। প্রথম আর দ্বিতীয় দিনের গড় আয় কত? 150 টাকা। তাহলে মোট আয় কত গুণ করে 300 টাকা পেলাম। এবার দেখো, অন্তর 20 টাকা বলে দেওয়া আছে। কোথায় বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে প্রশ্ন। তাহলে প্রথম দিন যোগ দ্বিতীয় দিন সমান সমান 300 টাকা। প্রথম দিন মাইনাস দ্বিতীয় দিন সমান সমান 20 টাকা। এবার এই পাশটাকে, এই সমান সমানের বাম পাশটাকে আর ডান পাশটাকে যোগ করছি। যোগ করার সময় কি করছি দেখো, এই প্লাস আর মাইনাস থাকলে কাটা যায়। তাহলে প্রথম যোগ প্রথম সমান সমান 2 ইন্টু প্রথম সমান সমান 300 যোগ 20 সমান সমান 320। প্রথম সমান সমান 320-র অর্ধেক 160। আর দ্বিতীয় সমান সমান কত? এই যে সমষ্টিটা রয়েছে না, প্রথম আর দ্বিতীয় সমষ্টি, তার থেকে প্রথম দিনকে বিয়োগ করে দিলাম, করলে 140। আচ্ছা, তৃতীয় দিনের আয় কত হবে? এই যে 3 দিনের যে আয়, তার থেকে প্রথম 2 দিনের আয় বিয়োগ করে দিলে তৃতীয় দিনের আয় বেরোবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 দিনের আয়। 3 দিনের আয় যথাক্রমে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। পুরো অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। অঙ্কটা করবে সিডাব্লিউ এবং এইচডাব্লিউ করার পর নিজে দুটো অঙ্ক গঠন করে, এইরকম যদি দুটো অঙ্ক তুমি গঠন করতে পারো, তাহলে এই যে টাইপের সমস্যাটি পেলে, এই টাইপের উপর তোমার ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। যাব আমরা পরবর্তী সমস্যায়। অলিভিয়া 117 দেন। অলিভিয়ার 3 দিনের গড় আয় 150 টাকা। প্রথম ও দ্বিতীয় দিনের গড় আয় 200 টাকা। প্রথম ও দ্বিতীয় দিনের আয়ের অন্তর 50 টাকা। 3 দিনের আয় কত? তাহলে দেখো, 116 দাগের মতো নিজে করো, সিডাব্লিউতে করো। কি বলছে যে 150 টাকা করে, তাই তো? তাহলে 3 দিনের গড় আয় 150 করে যদি হয়, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 450 হয়। আবার প্রথম ও দ্বিতীয় দিনের আয় কত কত? তাহলে 200 গুণ 2 সমান সমান 400 টাকা। আবার অন্তর কত? 50 টাকা। তাহলে প্রথম দিন যোগ দ্বিতীয় দিন সমান সমান 400 টাকা। প্রথম দিন মাইনাস দ্বিতীয় দিন সমান সমান 50 টাকা। দুটোকে যোগ করে দাও, এটা কাটা যাবে। তাহলে 2p সমান সমান 450 টাকা। এখান থেকে আমরা p সমান সমান কত পাবো? 450/2 সমান সমান 225 টাকা। এবার 225 টাকা যদি প্রথম দিনে হয়, তাহলে সেকেন্ড দিন কত? 400 টাকা থেকে 225 টাকা বিয়োগ করে দাও, 5 থাকলো, 7 75, 175 টাকা। তাহলে প্রথম দিন পেয়ে গেছি, দ্বিতীয় দিন পেয়ে গেছি। এবার 450 থেকে 400 বিয়োগ করলে তৃতীয় দিন পাবো। থার্ড ডে, কত? 450 মাইনাস 400 সমান সমান 50 টাকা। দেখো তো তোমার সাথে আমার মেনলো কিনা। প্রথম দিন কত? প্রথম দিন পেয়েছি আমরা
পি ইকুয়াল টু 225 টাকা। 225 টাকা। সেকেন্ড দিন পেয়েছি 175 টাকা, থার্ড দিন পেয়েছি 50 টাকা। এই তিনটে যদি তোমার মেলে আমার সঙ্গে, তাহলে আমাকে জানাবে। একদম আগের অঙ্কে যেভাবে লিখে করেছি সেভাবে করতে হবে। যাবো পরবর্তী সমস্যা 118 দাগে। 118 দাগের সমস্যা আমরা পাচ্ছি, তোমার 6 দিনের জমানো টাকার গড় 90 টাকা, 5 দিনের গড় 99 টাকা। যদি শেষ দিনে আরো 30 টাকা বেশি জমাতে, তাহলে 6 দিনের গড় কত হতো, শেষ দিনের জমানো টাকাই বা কত। এটা কিন্তু এক্সট্রা আমি যোগ করেছি, এটা তোমাকে যোগ করে নিতে হবে। তাহলে 6 দিনের গড় কত, 90 টাকা। তাহলে মোট কত, এই টাকাটা 6 দিয়ে গুণ করে দিলাম। আবার বলতে হচ্ছে গুণটা করো, রাফে গুণটা করে আমাকে সিডাব্লিউতে দেখাও। 5 দিনের গড় আয় কত, এরপরে কি হচ্ছে, 5 দিনের মোট কত হচ্ছে 495। তাহলে ষষ্ঠ দিনের সঞ্চয় কত, এটা আয় না, এটা সঞ্চয়। তাহলে এই 5 দিনের থেকে 4 দিন বিয়োগ করলে 45 টাকা। শেষ দিনে আরো 30 টাকা বেশি জমানো হলে কি হতো, তাহলে মোট জমানো টাকা হতো 540, সাথে 30 যোগ করে দাও 570। তাহলে গড় কত হতো 570 6 দিনে। তাহলে 6 দিয়ে ভাগ করে দিলে 95 হতো। তাহলে এইখানে অঙ্কটাকে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা। এবার উত্তর লেখো। উত্তর কি হবে, বলছে শেষ দিনের জমানো টাকা কত। শেষ দিনের জমানো টাকা এই যে 45 টাকা বেরিয়েছে। উত্তর লেখো, শেষ দিনের শেষ দিনের জমানো টাকা সমান সমান 45 টাকা। যদি যদি আরো 30 টাকা বেশি জমানো হতো, তাহলে গড় হতো সমান সমান 95 টাকা। এই জায়গাটা বুঝে নাও ভালো করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কৌশল আমরা শিখলাম। গড় চ্যাপ্টারের প্রতিটা অঙ্কই দারুণ অঙ্ক, জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যাব 119 দাগে। 5টি পরপর সংখ্যার গড় 14 হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কত। এই যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ পেলাম না, এখানে অঙ্ক ছোট হোক বা বড় হোক, যাই হোক না কেন, আজীবনকাল তুমি একটা কথা মনে রাখবে, এই যে 5টি পরপর সংখ্যার গড় 14, যদি একটা না বলে 3টের থেকে শুরু করে, 3টে, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, বিজোড় সংখ্যক যখনই বলবে, দেখবো মাঝখানে একটা সংখ্যা পাওয়া যাবে, এই দুই পাশে সমান সমান পাওয়া যাবে। আবার এখানে একটা সমান, এখানে একটা সমান। 5টা হলো, যখন 7টা হবে এরকম হবে, যখন 9টা হবে তখন এরকম হবে। অর্থাৎ এই মধ্যম সংখ্যা একটা পাওয়া যায়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মধ্যম সংখ্যা বলে। মধ্যম কেন, দুই পাশে সমান সমান থাকে, এখানেও যা এখানেও দুই পাশে সমান। এই পাশে 4টে হলে এই পাশেও 4টে হবে, আর মাঝখানে একটা 9টা। তাহলে 5টি পরপর সংখ্যার গড় যদি 14 হয়, তাহলে মধ্যম সংখ্যাটা 14 হবে। অর্থাৎ এই যে বিজোড় সংখ্যায় যদি হয়, তাহলে গড় সমান সমান মধ্যম সংখ্যা। এইটা যদি তুমি সারা জীবন মনে রাখতে পারো, আর কেউ তোমার এই অঙ্ক ভুল করাতে পারবে না। তাহলে মধ্যম সংখ্যাটা কত, 5টি সংখ্যা বলেছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে, 4টে, 5টা। এই যে মধ্যম সংখ্যা, এইটা যদি 14 হয়, কেন গড় 14, তাহলে এটা 14 হলে এই পাশে 13, তার পাশে 12, এই পাশে 15, এই পাশে 16। এবার বিষয় হচ্ছে যে আমরা তো এখানে 5টা সংখ্যা বলে খুব তাড়াতাড়ি এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা বসিয়ে দিলাম, 12 আর 16 পেয়ে গেলাম। তা প্রতি ক্ষেত্রে কি, যদি এখানে বলা হতো যে 51টি সংখ্যা, তাহলে তুমি কি করতে, 51টি বললে বা আরো বেশি 75টি বললে, সেক্ষেত্রে কি করব সেটা আমরা পরে দেখছি। আগে তো একদম ছোট্ট একটা করলাম, পারা গেল তো, অঙ্কটা বোঝা গেল তো। এবার যাই পরের অঙ্ক। পরেরটাতে কি বলছে, 7টি। এরকমই করব। 21 হবে মধ্যম সংখ্যা, তারপরে এখানে হবে 22, এখানে 23, এখানে 24, এখানে 20, এখানে 19, এখানে 18। অর্থাৎ এখানে 3টে পাচ্ছি, এই পাশে 3টে পাচ্ছি, তাহলে একটা 18 হবে, একটা 24 হবে। নিজে নিজে করবে, দেখবে মেলে কিনা। পরের অঙ্কে আসি। 9টি বলেছে, এই যে 26, তাহলে এখানে হবে 27, এখানে হবে 28, এখানে 29, এখানে 30। এবার 26-এর আগে আসো, 25, 24, 23, 22। এই দেখো, তাহলে এখানে কটা পেলাম, 4টে, এখানে 4টে।
9টা বলেছে না, তার মানে 4টে 4টে 8টার মধ্যমটা 9টা। এবার আমরা কিন্তু আস্তে আস্তে একটা মিল পাচ্ছি, কমন একটা ব্যাপার আসছে। যাব পরের অঙ্কে যাই, আগে দেখো 11টা। 11টার মধ্যম সংখ্যা হচ্ছে 23, গড় 23। তাহলে এখানে 24, 25, 26, 27, 28, 22, 21, 20, 19, 18। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5 আর 5 10, আর এই একটা 11। আমাদের যেটা নির্ণয় করতে বলেছে ক্ষুদ্রতম বৃহত্তম বেরিয়ে গেল। এই হচ্ছে ক্ষুদ্রতম আর এই হচ্ছে বৃহত্তম। এবার দেখো মিলটা কোথায় পাচ্ছ। 11টা বললে এখানে 5টা, এখানে 5টা। 9টা বললে, 11টা বললে 5টা, 9টা বললে 4টে, আর 7টা বললে 3টে 3টে করে। দেখি পরের অঙ্কটা। 25, 13টি সংখ্যা বলেছে। 13টি সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে মধ্যম সংখ্যা যেটা 25, এটা বাদ দিলে 13টি সংখ্যা, তো তাহলে আরো 12টা সংখ্যা থাকে। এই 13টা সংখ্যার থেকে মধ্যম সংখ্যাটা চলে গেলে আরো 12টা সংখ্যা থাকে। এর অর্ধেক থাকবে, এর অর্ধেক 6টা থাকবে এই পাশে, 6টা থাকবে এই পাশে। 25, তারপরে 6টা যদি এই পাশে আসে, এটা কত হবে? 25 যোগ 6 সমান সমান কত হচ্ছে? 31। এ পাশেরটা কত হচ্ছে? 6টা কম থাকবে, তাহলে 25 মাইনাস 6 সমান সমান কত হচ্ছে? 19। তাহলে এইটা 19 আর এইটা 31। বুঝলে না, তাই তো? আরো একবার দেখো এই জায়গাটা, নিজে চিন্তা করো, পারবে। 15টি বলেছে। এইভাবে করো যে এটা হচ্ছে গড় 26, 15টার থেকে এই মধ্যম সংখ্যা বাদ দিয়ে দাও, থাকলো আরো 14টা সংখ্যা, তাকে অর্ধেক করে দাও, 7টা থাকলো, এই পাশে 7টা, এই পাশে 7টা। তাহলে 26 যোগ 7 সমান সমান কত হচ্ছে? 33। আর এখানে 26 বিয়োগ 7, এর আগে কত হচ্ছে? তাহলে 19। এই দেখো, তাহলে প্রথম সংখ্যা বা ক্ষুদ্রতম আর এটা বৃহত্তম। যাব 3টি পরপর সংখ্যার গড় 14 যদি হয়, তাহলে এর পরেরটা কত? 15, আর এটা 13। এই তো পেয়ে গেল। এটা তো সহজ। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত কত? যাব 126 দাগে 9টি পরপর সংখ্যার গড় 43 হলে সংখ্যাগুলির বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে এখানে 43 হচ্ছে মধ্যম সংখ্যা। 9টি সংখ্যা বলেছে, একটা সংখ্যা মধ্যম চলে গেল, আরো 8টা সংখ্যা আছে, তার অর্ধেক 4টে থাকবে এই পাশে, 4টে থাকবে এই পাশে। তাহলে এখানে 43-এর পরে 4 যোগ করলে 47, এটা হচ্ছে বৃহত্তম। এখানে 43-এর থেকে 4 বিয়োগ করলে, 43-এর থেকে 4 বিয়োগ করলে থাকবে 39, এটা হবে ছোট। এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। যাব 127 দাগে 17টি পরপর সংখ্যার গড় 9 হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম। আচ্ছা দেখো, 17টির মধ্যম সংখ্যা বাদে আরো 16টি থাকে, তার মধ্যে এই মধ্যম এখানে বসে, 8টা এই পাশে বসে, 8টা এই পাশে বসে। মধ্যমটা কত? 9। এই পাশে আরো 8 যোগ করো, এই পাশে 8 বিয়োগ করো, তাহলে এখানে 1 আর এখানে 17। এই হয়ে গেল। এবার যাব পরবর্তী একই অঙ্ক, 15টি পরপর সংখ্যা। তাহলে এখানে আমরা সেই নিয়মটাই করেছি, 15 থেকে একটা হচ্ছে এটা, আর এই 7 থাকলো, এই পাশে 7টি, এই পাশে 7টি। তাহলে 19 আর 7, 26 বৃহত্তম। 19 থেকে 7 বিয়োগ করলে 12, এটা ক্ষুদ্রতম। এটা হবে ক্ষুদ্রতম, আর এটা হবে বৃহত্তম। অনেক সময় বলতে পারে ক্ষুদ্রতম বৃহত্তমের সমষ্টি কত, ক্ষুদ্রতম বৃহত্তমের গড় কত। আচ্ছা, এইখানে আমাদের শিখে নিতে হবে যে ক্ষুদ্রতম যেটা বললো, ক্ষুদ্রতম ও বৃহত্তম, ক্ষুদ্রতম বৃহত্তম এদের গড় যদি নির্ণয় করতে পারো, তোমাকে আর কোনোদিন করতে হবে না, মধ্যমটা হবে। ওই মধ্যম যেটা আমরা পেয়েছি, ওইটাই কিন্তু গড় আসবে সবার ক্ষেত্রে। ক্ষুদ্রতম বৃহত্তমর ক্ষেত্রেও তাই হবে। তাহলে আজকে আমরা কি করলাম? 101 থেকে 128 দাগ পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকগুলি সমস্যার সমাধান করলাম। যেখানে যেভাবে আমি তোমাকে সিডাব্লিউ করতে বলেছি, ঠিক সেইভাবে করো এবং তারপরে নির্দিষ্ট সময় জমা করো। তোমাকে সিডাব্লিউ জমা করার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। আর এইচডাব্লিউ 101 থেকে 128 প্লাস নিজে অন্তত পক্ষে আরো 10টা অঙ্ক, অর্থাৎ এই 28 আর 10 সমান সমান 38টা অঙ্ক করবে। প্রতিটা অঙ্ক তুমি প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, আর উত্তর তুমি কি করবে? উত্তর লিখবে
সবুজ কালি দিয়ে। কালি হেরফের হলে চলবে না। কালি মেনটেন করে HW রেডি রাখো, নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। তাহলে স্টুডেন্টস আমরা শিখলাম কি 101 দাগ থেকে 128 দাগ পর্যন্ত। তো এই যে 101 দাগ থেকে 128 দাগ পর্যন্ত সমস্যাগুলি সমাধান করতে গিয়ে আমরা দেখলাম সেম টাইপের অঙ্ক অনেক বার রয়েছে। তো প্রথম অঙ্কটা আমি যেভাবে করেছি তার পরের অঙ্কগুলো তুমি ঠিক সেইভাবে ওই লাইনগুলোকে লিখেই সমাধান করবে। এবং আমি তোমাকে যে হিন্টস দিয়ে দিয়েছি যে এইটার সঙ্গে এটা গুণ করো, তারপরে এটা যোগ করো বা এটা বিয়োগ করো, তুমি ঠিক সেইভাবে অঙ্কগুলোকে সম্পূর্ণ করো এবং CW কমপ্লিট হলে নির্দিষ্ট সময় জমা দাও। আর HW কমপ্লিট করো, তারপরে তুমি চেষ্টা করো এই অঙ্কগুলোকে আরো বেশ কয়েকবার অনুশীলন করার। তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে একদম সহজ সরল হয়ে যাবে। জবর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে তুমি কোনো আনকমন অঙ্ক তোমার কাছে থাকবে না এই গড়-মান অধ্যায় থেকে। তাহলে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে 129 দাগ থেকে শুরু করা যাবে। টাটা।